করে সূর্যনীলকে বলেছি যে যদি দেখা যায় যে এর মধ্যে কোনো ভিত্তি আছে তাহলে বার কাউন্সিলে একটা স্টেপস নিতে, বার কাউন্সিলকে মুভ করার জন্য, কেননা ওনার পার্মানেন্টলি তাহলে এই মানে যেটা আছে, যে লাইসেন্সটা আছে বার কাউন্সিলের, সেটা যাতে ক্যান্সেল করা হয়, কারণ ওনাকে সাসপেন্ড করা উচিত আর কি, অ্যানার্কির ওপরে বেস করে আর কি, কেওসের উপরে বেস করে। তো উনি সেই জিনিসটাকেই করার চেষ্টা করছেন, আনফর্চুনেটলি কলকাতা হাইকোর্টটাকে একটা পলিটিক্যাল পোডিয়াম হিসেবে ইউজ করে। উনি নিজেও জানতেন যে এটি করলে উনি হয়তো একটা কোনো রকম ভাবে একটা মানে মিডিয়াতে একটা অ্যাটেনশন পাবেন। জজদের ছবি নিয়ে পা দিয়ে সেগুলো পাড়াতো আর কি, সমস্ত কিছু দেখেছি, যেটা নিয়ে সুমোটো কন্টেম্প পর্যন্ত ইনিশিয়েটেড হয়েছিল। আজকে যেটা দেখছেন, দেখুন, এটা জনরোষ। এটা রাজ্য সরকার ছিল, সেই সরকার আদালতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখতো। সাংবিধানিক আদালত, কনস্টিটিউশনাল কোর্টস গুলো তো রাজনৈতিক প্রতিপক্ষ নয়, কিন্তু শিক্ষার অভাব হলে যা হয় আর কি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সময় একটা অদ্ভুত জিনিস, কখন 180 ডিগ্রি উল্টে যায় তা হয়তো সময় নিজেও এক এক সময় বুঝতে পারে না। আজ নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্টের ইতিহাসে এমন এক ঘটনা ঘটল যার উদাহরণ খুব কম আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে চোর চোর স্লোগান কলকাতা হাইকোর্টে উঠল এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্যত পালিয়ে বাঁচলেন। সত্যি ভাবলে অবাক লাগে। এবং এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। নমস্কার। যে যে জিনিস আজকে কলকাতা হাইকোর্টে দেখলেন, তা আপনার আইন পেশার সঙ্গে এত বছর জড়িয়ে থাকার সুবাদে কখনো দেখার সৌভাগ্য হয়েছে? না, আইন পেশার সাথে জড়িত থাকার সুবাদে কলকাতা হাইকোর্টে অনেক বিচিত্র ঘটনা দেখেছি। লাস্ট গভর্নমেন্ট যখন ছিল আর কি, দেখেছি তারা কিরম ভাবে কোর্ট ঘেরাও করতো, জজেদেরকে গালিগালাজ করতো, জজেদের বাড়ির সামনে পোস্টারিং করতো, জজেদের ছবি নিয়ে পা দিয়ে সেগুলো পাড়াতো আর কি, সমস্ত কিছু দেখেছি, যেটা নিয়ে সুমোটো কন্টেম্প পর্যন্ত ইনিশিয়েটেড হয়েছিল। আজকে যেটা দেখছেন, দেখুন, এটা জনরোষ। এটা কোনো রাজনৈতিক দলের কোনো লয়াররা কিন্তু এই জিনিস করেনি। এটা লিটিগেন্ট যারা যারা যাদের মামলা ছিল, মানে ক্লায়েন্টস যারা, হাইকোর্টের স্টাফেরা এবং লয়াররা স্বতঃস্ফূর্তভাবে এতটাই জনরোষ ওনাকে দেখে ওইটা বলেছে আর কি। ইনফ্যাক্ট ওনার তো এরকম ভাবে আসারও কোনো দরকার ছিল না, কেননা উনি ফার্স্ট অফ অল কোনোদিন ল প্র্যাকটিস করেননি। হ্যাঁ, উনি কখনো কখনো এই ওনার এই ভোটে হারার আগে সুপ্রিম কোর্টে একবার উনি স্ট্যান্ড দেওয়ার জন্য চলে গেলেন আর্গুমেন্ট করবেন বলে, এখন আবার একটা ইস্যু খুঁজতে হয় বলে, ভেসে থাকতে হবে বলে আজকে এরম ভাবে উনি এসেছিলেন। পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে যেটা বলছে, সেটা কখনো পোস্ট পোল হয়? নিউ মার্কেটে কোথায় কোন অবৈধ কনস্ট্রাকশন সেটাকে ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, বা ভেঙে দেওয়া হচ্ছে, সেটা পোস্ট পোলের মধ্যে পড়ে কখনো? এটা তো জাস্ট একটা পলিটিক্যাল ইস্যু ক্রিয়েট করা। ওনার রাজনৈতিক ধরনটাই হচ্ছে অ্যানার্কির ওপরে বেস করে আর কি, কেওসের উপরে বেস করে। তো উনি সেই জিনিসটাকেই করার চেষ্টা করছেন, আনফর্চুনেটলি কলকাতা হাইকোর্টটাকে একটা পলিটিক্যাল পোডিয়াম হিসেবে ইউজ করে। উনি নিজেও জানতেন যে এটি করলে উনি হয়তো একটা কোনো রকম ভাবে একটা মানে মিডিয়াতে একটা অ্যাটেনশন পাবেন, কারণ আদারওয়াইজ তো ওনাদের কাছে কোনো ইস্যু নেই। তো সেটি করার জন্যই আজকে ইচ্ছে করে এই জিনিস করেছে। আদারওয়াইজ উনি কি জন্য আসতে যাবেন? এক হচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন যখন, ওনার লাইসেন্স যেটা অ্যাডভোকেটের, সেটাকে সাসপেন্ডেড রাখতে হয়, সেটা ওখানে জমা দিয়ে দিতে হয়। তো সার্টিফিকেট অফ প্র্যাকটিস যতক্ষণ না আবার রিজামশন লেটারটা পাচ্ছে, ততক্ষণ উনি প্র্যাকটিস করতে পারেন না। আমার সাথে জাস্টিস বিশ্বজিৎ বাসু, প্রাক্তন বিচারপতি, ওনার সাথে কথা হচ্ছিল। তো জাস্টিস বাসু বলছিলেন যে উনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারছেন না, কারণ উনি এখনো অব্দি সার্টিফিকেট অফ রিজামশনটা পাননি বলে। উনি তো রিটায়ার করেছেন অনেকদিন আগে। জানুয়ারির শেষে অ্যাপ্লাই করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হারার অনেক আগে উনি অ্যাপ্লাই করেছেন। তো উনি পাননি, সেখানে ইনি হঠাৎ করে 4 তারিখে ভোটে হেরে গিয়েই আজকে হঠাৎ করে গায়ে গাউন চাপিয়ে কিভাবে উনি একজন কৌশলী হিসেবে অ্যাপিয়ার করার এটা রিস্কটা নিলেন। আমি সূর্যনীলকে বলেছি একটু রিসার্চ করতে, করে সূর্যনীলকে বলেছি যে যদি দেখা যায় যে এর মধ্যে কোনো ভিত্তি আছে তাহলে বার কাউন্সিলে একটা স্টেপস নিতে, বার কাউন্সিলকে মুভ করার জন্য, কেননা ওনার পার্মানেন্টলি তাহলে এই মানে যেটা আছে, যে লাইসেন্সটা আছে বার কাউন্সিলের, সেটা যাতে ক্যান্সেল করা হয়, কারণ ওনাকে সাসপেন্ড করা উচিত আর কি। তো দেখা যাক, সেটা নিয়ে আমরা আরো চর্চা করছি। স্যার, তাহলে কি স্যার এটা বলা যায় যে উনি যে গিমিকটা তৈরি করে মিডিয়া হাইপটাকে গ্র্যাব করার চেষ্টা করেছিলেন, আজকে এই চোর চোর স্লোগানের পর নিজের জালে নিজেই ফাঁসলেন কিছুটা, এবং তারপরে যদি বার কাউন্সিলের এই তদন্ত আপনাদের সহায়তায় হয়, তাহলে তো অনেক বড় সমস্যায় পড়তে পারেন উনি। সমস্যায় পড়লে পড়বেন, আসলে আইন কানুন জিনিসটা উনি কোনোদিন মানেন না, উনি কোনোদিন মানেনও নি। আনফর্চুনেটলি বিগত যে রাজ্য সরকার ছিল, সেই সরকার আদালতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখতো। সাংবিধানিক আদালত, কনস্টিটিউশনাল কোর্টস গুলো তো রাজনৈতিক প্রতিপক্ষ নয়, কিন্তু শিক্ষার অভাব হলে যা হয় আর কি, শিক্ষার অভাবে
দূরদর্শিতার অভাবে এরকম চিন্তাধারা তারা পোষণ করত। তো সেটিকে তাই জন্য এখন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখতো বলেই সেই আদালত চত্বরকে উনি এসেছিলেন একটা রাজনৈতিক পোডিয়াম হিসেবে ইউজ করার জন্য। জনরোষ যেটা দেখুন, সেটা 4 তারিখেই মানুষ দেখেছে ইলেকশনের রেজাল্টে কিভাবে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছে এবং তৃণমূল কংগ্রেস কটা মাত্র সিট পেয়েছে আর কি। তো এটা জনরোষেরই প্রতিফলন আজকে যেটি হয়েছে। দেখুন, অত্যাচার তো প্রচুর করেছে, কি করেনি অত্যাচার বলুন তো? আপনি পুলিশকে পুলিশিং করতে দেখেছেন? পুলিশকে দিয়ে কি কাজটা না করায়নি এরা। হ্যাঁ, পুলিশকে দিয়ে মানে রান্না করা থেকে শুরু করে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাকে বলে আর কি, সেই কাজ করিয়েছে, যার জন্য আজকে তদন্ত কিভাবে করতে হয় সে ব্যাপারে পুলিশ আজকে শেখি হয়ে গেছে। অথচ এত কম্পিটেন্ট পুলিশ ফোর্স ছিল আমাদের এখানে, ক্যালকাটা পুলিশ পশ্চিমবঙ্গে। আর পুলিশ দিয়ে মানুষকে এই যে এত মিথ্যা মামলা, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হ্যারাস করা, প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করার জন্য পুলিশকে ইউজ করা, এই জিনিসগুলো করেছে বলেই তো মানুষের এই বিপুল রাগ ওনার উপরে। হ্যাঁ, তো সেটাই প্রতিফলিত হয়েছে। স্যার, এই হাইকোর্টে আমরা শেষ 2 বছর একাধিক ঘটনা দেখেছি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ঘরকে এজলাসকে বয়কটের ঘটনা দেখেছি, রাজাশেখর মান্থার বিপক্ষে পোস্টারের নিয়ে উত্তাল হতে দেখেছি হাইকোর্টে, বিশ্বজিৎ বসুর পোস্টারকে মাটিতে ফেলে মারানো দেখেছি। আজকে খেলাটা 180 ডিগ্রি ঘুরে গেল। এটা কি ভবিতব্য ছিল? কালের কাল মহাকাল, কালের কাছে কেউ রাজা নয়, কেউ ফকির নয়। এই জন্যই বলে আজ যে রাজা কাল সে ফকির। কালের মৈনাকের কাছেই সবাই কি বলবো, জবাবদিহি কালের মৈনাকের কাছেই করতে হয়। তো উদ্ধত হওয়াটা, উদ্ধতটা কখনোই বা অহংকারী হওয়াটা কখনোই উচিত নয়। মানুষ যখন ভুলে যায় যে সে মানুষ আগে, তারপরে সে মুখ্যমন্ত্রী, তখন এই অহংকার জিনিসটি তার মধ্যে জেগে যায়। আপনি দেখবেন আমাদের যদি আপনি আহ, আহ, মানে পুরাণ পড়েন, পৌরাণিক গল্পগুলো পড়েন, যেখানেই দেখবেন অহংকার অত্যন্ত মাত্রায় বেড়ে গেছে, সেখানেই কিন্তু ঈশ্বর বারবার এসে সেই অহংকারকে ভেঙে দিয়েছে। আর জনতাই জনার্দন, জনতাই ঈশ্বর, সেই জনতাই দেখছেন তো কি প্রতিবাদের কণ্ঠস্বর রাখছেন আর কি।